হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমরা আবার হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা যারা এই চ্যানেলে রেগুলার দেখো, তো তোমরা জানো যে আমরা এই চ্যানেলে কোন কোন ধরনের টপিক নিয়ে আসি। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত বায়োলজির বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে, একদম চ্যাপ্টার ধরে, টপিক ধরে ধরে আমরা বিভিন্ন লেকচার ভিডিও এখানে কিন্তু আপলোড করি। এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো রয়েছে, যেমন নিট রয়েছে, জেনপার রয়েছে, এগ্রিকালচার রয়েছে, এই সমস্ত বিভিন্ন মেডিকেল রিলেটেড পরীক্ষা বা এগ্রিকালচার রিলেটেড পরীক্ষার বিভিন্ন কোশ্চেন সিরিজ এবং বিভিন্ন ইনফরমেশান কিন্তু এখানে আপলোড করে থাকি। যাই হোক, যদি নতুন দেখছো এমন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো, যাতে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন তোমরা পেয়ে যাও। তো আজকে আমাদের চ্যাপ্টার যে বিষয়বস্তু সেটা ক্লাস 11-এর একটি টপিক। দেখো, আমরা তোমরা যারা রেগুলার এই ক্লাস করছো বা এই চ্যানেলটি অনুসরণ করছো, তো তোমরা জানো যে আমরা কিন্তু পরপর চ্যাপ্টার ধরে ধরে পরপর টপিক ধরে ধরে আলোচনা করছি। তো সেক্ষেত্রে আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হবে কিংডম প্রোটিস্টা। দেখতেই পাচ্ছ লেখা আছে। এর আগে মনেরা 3টে ভিডিও আপলোড করেছিলাম আমরা, সেই 3টে ভিডিওর মাধ্যমে কিন্তু মনেরা টোটালটা কমপ্লিট করেছিলাম। এবং আজকে আমাদের ভাইটেকারের ক্লাসিফিকেশান যে সেকেন্ড কিংডম প্রোটিস্টা সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই। এবং তোমরা অনেকজন মেসেজ করেছো, আমি দেখছিলাম যে অনেক ভিডিও খুঁজে পাচ্ছ না এমন হচ্ছে। তো তোমরা একটা কাজ করো, তোমরা প্লেলিস্ট ফলো করো। ডেসক্রিপশন বক্সে দেখো নিচে একটা অ্যারো আছে, ডান দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে। সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে দেখবে বিভিন্ন যে ক্লাস তার উপর প্লেলিস্ট করা আছে এবং সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট তোমরা সেই ক্লাসের বা রিলেটেড যা আছে ওখানে লেখা আছে সেই সংক্রান্ত ভিডিওতে তোমরা চলে যাবে। ক্লাস 11-এর প্লেলিস্টে প্লে করলে তোমরা কিন্তু ডাইরেক্ট ক্লাস 11-এর সমস্ত ভিডিও কিন্তু ওখানে পরপর দেখতে পাবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রোটিস্টা নিয়ে আমরা আলোচনা শুরু করার আগে আমরা এইটুকু তো নিশ্চয়ই জানি যে হোয়াইটেকারের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনের যে সেকেন্ড কিংডম, সেই সেকেন্ড কিংডম তার যে পজিশন ছিল, সেই পজিশনটা কীরকম ছিল এরকম যে ইউনিসেলুলার ইউক্যারিওটস, তার আগে ছিল ইউনিসেলুলার প্রোক্যারিওটস। তার মানে একটা স্টেপ জাস্ট উঠেছে, প্রোক্যারিওটস থেকে ইউক্যারিওটস হয়েছে, মানে ট্রু নিউক্লিয়াস কিন্তু এখানে রয়েছে। এবং সেলের যে সংখ্যাটা সেটা কিন্তু প্রথমেই বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিসেলুলারই রয়েছে। মাল্টিসেলুলার এতটাই সেটা নেগলিজিবল আর কি, সেই জন্য আমরা কিন্তু মেনলি ইউনিসেলুলার নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই যদি আমরা দেখি এই যে প্রোটিস্টা কথাটা এসছে একটা গ্রিক শব্দ, সেটা প্রোটিস্টোজ, যার অর্থ হলো প্রিমিটিভ, মানে আদিম। কেন আদিম বলছে? এই তো আর্কি ব্যাকটেরিয়া পড়ার সময় বলছিলাম যে আর্কি ব্যাকটেরিয়া মানে আদিম ব্যাকটেরিয়া। তাহলে আদিম যদি হয়, ব্যাকটেরিয়াদের মধ্যে আদিম, ঠিক আছে, আমরা ভাবছিলাম হয়তো অর্গানিজমদের মধ্যে আদিম। এখানে কিন্তু এই যে প্রিমিটিভ বা এখানে প্রোটিস্টোজ যে কথাটি রয়েছে সেটা সেই অর্থে কিন্তু আদিম নয়। হ্যাঁ, এটা ইউক্যারিওটসদের মধ্যে আদিম, কারণ প্রোটিস্টাতে যেহেতু ইউক্যারিওটিক সেল শুরু হচ্ছে, সেই জন্য ইউক্যারিওটসদের মধ্যে প্রোটিস্টা অবশ্যই আদিম। সেই জন্য এই কথাটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাই হোক, সেটা খুব একটা উল্লেখযোগ্য বিষয় নয়, তোমাদের জাস্ট এমনি জানার জন্য বললাম। তো এখানে বিভিন্ন রকমের ইনফরমেশন আমরা প্রোটিস্টা সম্পর্কে নেব। তার আগে বলি, প্রোটিস্টা কিন্তু একটি খিচুড়ি টাইপের গ্রুপ। ঠিক আছে, আমি আগেও বলেছি, আলোচনা করেছি, একটি খিচুড়ি টাইপের গ্রুপ। মানে আমরা বটানি বা জুলজির বিভিন্ন জায়গাকার অর্গানিজমদের এখানে হোয়াইটেকারের যে ক্লাসিফিকেশনের যে প্রোটিস্টা তাতে আমরা খেয়াল করব। যাই হোক, সেই ধরনের জায়গা নিয়ে আমরা অবশ্যই জানার চেষ্টা করব যে কী রকমের রয়েছে। তো এখানে দেখো, আমরা বলি যে আমরা যদি হ্যাবিটেট নিয়ে একটু আলোচনা করি, বাসস্থান হ্যাবিটেট নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো যে এই গ্রুপের যে সমস্ত মেম্বার রয়েছে তারা মেনলি অ্যাকোয়াটিক, মেনলি জলজ আর কি। যে প্ল্যাঙ্কটনদের যত গ্রুপ রয়েছে, ফাইটোপ্ল্যাঙ্কটন অর জুপ্ল্যাঙ্কটনের অ্যাকচুয়ালি যে গ্রুপ রয়েছে, সেই প্ল্যাঙ্কটনদের গ্রুপের সবাই কিন্তু প্রায় এই গ্রুপের মেম্বার হিসাবে রয়েছে। তবে বলি, অ্যালগিরা কিন্তু এই গ্রুপের মেম্বার না। তো সেক্ষেত্রে গুলিয়ে ফেলো না, ফাইটোপ্ল্যাঙ্কটন বলতে অ্যালগিদের গুলিয়ে ফেলো না।
আরেকটি বিষয় সেটা হলো যদি জল অ্যাভেলেবেল না পায়, মানে এরকম পুরো জলের মধ্যে অ্যাভেলেবেল না হয়, তত অবশ্যই ময়েস্ট কন্ডিশনের মধ্যে থাকে, মানে ভিজে স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে থাকে, মানে জলের সঙ্গে একটা সম্পর্ক থাকতেই হবে এই গ্রুপের মেম্বারদের। তো এরপরে যেটা বিষয়বস্তু সেটা হলো বডি অর্গানাইজেশন। ভালো করে বুঝতে হবে বডি অর্গানাইজেশন, যেহেতু আমি খিচুড়ি টাইপের একটা গ্রুপ বলছি, মানে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের অর্গানিজমদের এখানে পাওয়া যায় এবং তাদের বিভিন্ন রকমের ক্যারেক্টার রয়েছে। যেমন দেখো, প্রথমেই আমরা বডি অর্গানাইজেশনে প্রথমেই লিখেছি যে সিউডোপোডিয়া প্রেজেন্ট মোনোনিউক্লিয়েটেড, মানে আমরা যার মাধ্যমে মনে রাখার চেষ্টা করব সেটা হলো একটা করে এক্সাম্পল মাথায় ঢুকিয়ে নেব। সেই এক্সাম্পলটাকে মাথায় আনলেই যেন চলে আসে যে এই গ্রুপটা ঠিক কী রকমের দেখতে। হ্যাঁ, যেটা বলছিলাম যে অ্যামিবা, সবাই জানে অ্যামিবার যে গঠন সেটা কোনো নির্দিষ্ট গঠনের মধ্যেই পড়ে না, তার মানে অ্যাকচুয়ালি যে শেপ এদের সেটা কোনো নির্দিষ্ট আকার আকৃতি মানে না, বিভিন্ন টাইমে বিভিন্ন রকমভাবে শেপ চেঞ্জ হয়। এবং জানি এই যে অংশগুলো এগুলোকে বলা হয় সিউডোপোডিয়া। আমরা যে কথাটি লিখেছি সিউডোপোডিয়া প্রেজেন্ট, এটা হলো সিউডোপোডিয়া, তার মানে বাংলায় ক্ষণপদ বলা হয়। মানে এটা দিয়ে এরা মুভমেন্ট করে, যেদিকে যাওয়ার হয় সেদিকে মুভমেন্ট করার জন্য লাগে। আমরা আসবো এদের যে গমনাঙ্গ তাদের উপর বেস করে এদেরকে মেনলি ভাগটা করা হয়। তো সেখানে আমরা যখন গমনাঙ্গ বা লোকোমোটরি অর্গান পড়বো তখন অবশ্যই সিউডোপোডিয়া নিয়ে আরেকটু আলোচনা করে দেবো। এখানে বিষয়বস্তু যেটা সেটা হলো সিউডোপোডিয়া প্রেজেন্ট রয়েছে, আর কি রয়েছে, একটি নিউক্লিয়াস রয়েছে, একটি আদর্শ নিউক্লিয়াস। ইউক্যারিওটিক সেল হতে গেলে যা লাগে সবার প্রত্যেকটি মেম্বারের মধ্যে কিন্তু সেগুলো রয়েছে, নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে। এবং বাকি যে সমস্ত সেল অর্গানেল বলবো সেগুলো সবই প্রায় প্রেজেন্ট রয়েছে। কিন্তু এটা যদি আমরা বলি আমি বা সে অর্থে জুলজির মধ্যে পড়ছে, মানে প্রাণীদের মধ্যে পড়ছে, এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ক্লোরোফিল থাকবে না। তার মানে ফটোসিনথেসিস করার মতো কোনো কিন্তু মেকানিজম এদের নেই। তার মানে এদের মেন ক্যাটাগরিটা করা হয়েছে কীরকম, যে নিউক্লিয়াসের সংখ্যা 1 এবং এদের যে সিউডোপোডিয়া, হ্যাঁ, সেটা কিন্তু এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, মানে গমনাঙ্গের ওপর বেস করে কিন্তু এই গ্রুপটাকে করা হয়েছে। নেক্সট যদি বলি তাহলে বলছে সিলিয়া প্রেজেন্ট বাইনিউক্লিয়েটেড। ভালো করে একটু মাথায় রাখো, সিলিয়া প্রেজেন্ট বাইনিউক্লিয়েটেড বলতে আমরা যাদের কথা মাথায় আনতে চলেছি সেটা হলো প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম, হ্যাঁ, এগুলো যত ভালো করে করে রাখবে ক্লাস 12-এর জন্য কিন্তু অনেক জায়গা, হ্যাঁ আমি বলে দেবো কোন কোন জায়গাগুলো ক্লাস 12 আবার রিপিট হবে, সেই জায়গাগুলো কিন্তু কাজে লাগবে। তো এই ক্ষেত্রে সিলিয়া প্রেজেন্ট রয়েছে, এদের যে গমনাঙ্গ সেটা হলো সিলিয়া, যেটা গোটা বডিতে আমরা দেখতে পাচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে বাইনিউক্লিয়েটেড, দুটো নিউক্লিয়াস থাকে প্যারামেসিয়ামের মধ্যে, বা এই গ্রুপটার মধ্যে দুটো করে নিউক্লিয়াস থাকে, একটা হলো মাইক্রোনিউক্লিয়াস, একটা হলো ম্যাক্রোনিউ। খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসে বারবার, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা নিয়ে কোশ্চেন আসে। এই যে মাইক্রোনিউক্লিয়াস রয়েছে, এটা অ্যাকচুয়ালি এদের যে জেনেটিক মেটেরিয়াল, সেই জেনেটিক মেটেরিয়ালটাকে ক্যারি করছে। জেনেটিক মেটেরিয়াল বলতে আমরা জানি যে মানে যে কোনো একটা অর্গানিজমের যে বৈশিষ্ট্য সেগুলোকে একটা জেনারেশন আফটার জেনারেশন ক্যারি করতে হয়, এবং ক্যারি করার মধ্যে যে ইনফরমেশন বা যে জিন সেটা কিন্তু মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে রয়েছে। তাহলে ম্যাক্রোনিউক্লিয়াসের মধ্যে কী রয়েছে, এটা ম্যাক্রোনিউক্লিয়াসের মধ্যে কী রয়েছে, ম্যাক্রোনিউক্লিয়াসের মধ্যে মেটাবলিজম করার মতো সমস্ত মেকানিজম রয়েছে। মেটাবলিজম, বিপাক ক্রিয়া, তার মানে এই সেলটার ক্ষেত্রে যে মেটাবলিজম বা বিপাক করবে, সেই বিপাকের সমস্ত কাজকর্মগুলো দেখাশোনা করে এই যে ম্যাক্রোনিউক্লিয়াস রয়েছে, সেই ম্যাক্রোনিউক্লিয়াস। খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বললাম যে বাইনিউক্লিয়েটেডের ব্যাপারটা কিন্তু প্যারামেসিয়ামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং সিলিয়া প্রেজেন্ট রয়েছে সঙ্গে সঙ্গে। তো এই ক্ষেত্রে এই ক্যারেক্টারের উপর বেস করেই কিন্তু এই গ্রুপটাকে করা হয়েছে। আমরা একটা করে উদাহরণ মাথায় লাগলে কিন্তু গোটা জিনিসটা মাথার মধ্যে চলে আসবে। যদিও কোনো ক্যাটাগরির নাম নেয়, সেক্ষেত্রে নাম তো আমি বলতেও পারছি না, তো নাম নেই, এইভাবেই বুঝতে হবে যে বিভিন্ন ক্যারেক্টারগুলো দিতে হচ্ছে এবং সেক্ষেত্রে তাদের ভাগটা করে দেওয়া হচ্ছে। এখানে যেমন আরেকটি উল্লেখযোগ্য ক্যারেক্টার, এখানে কোনো রকমের ফটোসিনথেসিস হয় না, নো ফটোসিনথেসিস অকার। অ্যাকচুয়ালি তো ক্লোরোফিল নেই, সেজন্য ফটোসিনথেসিস করার মতো কোনো অপশান কিন্তু এক্ষেত্রে নেই। নেক্সট যে অর্গানিজমটার কথা বলবো, গ্রুপটার কথা বলবো, তাদের ফ্লাজেলা রয়েছে, তাদের যে গমনাঙ্গ সেটা রয়েছে ফ্লাজেলা, এবং একটি মাত্র নিউক্লিয়াস রয়েছে এবং ফটোসিনথেসিস করতে পারে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা কথা বলছি ইউগ্লিনা সম্পর্কে। ওকে, ইউগ্লিনার যে গ্রুপ, সেই গ্রুপ সম্পর্কে কথা বলছি। আমরা যদি ইউগ্লিনার গ্রুপটাকে একবার দেখি তাহলে কি দেখব, যে একটি নিউক্লিয়াস রয়েছে, একটি বড় নিউক্লিয়াস রয়েছে, এবং তাকে ঘিরে রয়েছে একটা অত্যন্ত বড় আকারের একটি ক্লোরোপ্লাস্ট রয়েছে। ওকে, অত্যন্ত বড় আকারের একটি ক্লোরোপ্লাস্ট রয়েছে, এবং যেখানে ফটোসিনথেটিক পিগমেন্ট রয়েছে, মানে ফটোসিনথেসিস করতে পারে।
খুব গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার, ফটোসিনথেসিস করতে পারে এই গ্রুপের মেম্বাররা। তার মানে ইউগ্লিনা ক্রাইসেমিবা যাদের কথা ছোটোবেলা থেকে শুনে আসছি, সেই ইউগ্লিনা যারা ফটোসিনথেসিস করতে পারে এবং অবশ্যই প্রাণী, এবং এদের একটা সাইডে একটা ফ্লাজেলা রয়েছে গমনাঙ্গ হিসাবে। তার মানে এই ফ্লাজেলাটার সাহায্যে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, এবং নিউক্লিয়াসের সংখ্যা একটা আমাদের বলতে হচ্ছে, কারণ দুটো নিউক্লিয়াসযুক্ত অর্গানিজম কিন্তু এখানে রয়েছে, সেজন্য নিউক্লিয়াসের কথাটা বারবার আনতে হচ্ছে। তো এই হলো এদের ক্যারেক্টার। তার মানে কী বললাম, ইউক্যারিওটিক ওসব তো বলার অপেক্ষা রাখছে না। এই সেলের মেন ব্যাপার যেটা, সেটা হলো যে এদের যে গমনাঙ্গ সেটা হলো ফ্লাজেলা, এবং এদের ক্ষেত্রে একটি নিউক্লিয়াস রয়েছে, এবং এদের ক্ষেত্রে ফটোসিনথেটিক পিগমেন্ট রয়েছে বা একটা বড় ক্লোরোপ্লাস্ট রয়েছে, যার সাহায্যে এরা ফটোসিনথেসিস করতে পারে, এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসাবে এখানে কিন্তু রয়েছে। এরপরের আমরা যদি দেখি বাইফ্লাজেলেটেড, হ্যাঁ এখানে একটু খেয়াল রাখতে হবে, বাইফ্লাজেলেটেড মনোনিউক্লিয়েটেড। এটা কীরকম দেখো, এখানে ব্যাপারটা হলো যে এখানে যে অর্গানিজমটার কথা বলবো, যে অর্গানিজমগুলোর কথা বলবো, তারা এরকম হয় যে এদের দুটো পোর্শন থাকে, এদের দুটো পোর্শন থাকে বডিতে, এবং দুটো পোর্শনটার মাঝে যে অংশটা তাকে গার্ডেল বলা হয়, গার্ডেল। হ্যাঁ, তো দুটো ভাগে বিভক্ত, এমন নয় যে বাই সেলুলার, এরকম কিছু নয় কিন্তু, হ্যাঁ মানে দুটো সেল রয়েছে এরকম নয় কিন্তু, এটা পুরো যাওয়া আসা করতে পারছে, মানে এটা সিঙ্গেল সেল, কিন্তু সেলটা এরকমভাবে মানে একটা হাফ মতো একটা ভাগ হয়েছে। তো সেক্ষেত্রে এরকম দেখতে লাগছে। এই যে ওপরের অংশটাকে বলা হয় এপিভালভ, এবং নিচের অংশটাকে হাইপোভালভ বলা হয়। অ্যাকচুয়ালি দেখো, এপি মানে ওপরে, সবসময় আমরা জানি এপি মানে ওপরে, তাহলে যে ভালভটা ওপরের দিকে রয়েছে তাকে বলা হয় এপি ভালভ, আর যে ভালভটা নিচের দিকে রয়েছে তাকে বলা হচ্ছে হাইপো ভালভ। এখন প্রশ্ন হলো যে এপি আর হাইপো বুঝবো কী করে? স্যার উল্টে দিলেই তো একই রকম হয়ে গেল, তাহলে এপি হাইপো বুঝবো কী করে? অ্যাকচুয়ালি এই এপি ভালভের দিক থেকে একটা ফ্লাজেলা থাকে, তাহলে আমরা বুঝতে পারছি এপি ভালভের দিক থেকে একটা ফ্লাজেলা থাকে, আর একটা ফ্লাজেলা থাকে এই মাঝে যে গার্ডেল রয়েছে সেই গার্ডেল থেকে। দেখো আমরা বাইফ্লাজেলেটেডের কথা বলছি, যেমন ইউগ্লিনা ছিল তেমন কিন্তু নয়, আমরা বাইফ্লাজেলেটেডের কথা বলছি, সেই জন্য কিন্তু দুটো আমরা আমাদের যে ফ্লাজেলার সংখ্যা সেই সংখ্যাটা বলতে হচ্ছে বাইফ্লাজেলেটেড। এবং এখানে আমরা এপি ভালভের অংশটা বুঝতে পারছি, যে জায়গা থেকে কিন্তু ফ্লাজেলাটা একটা সাইডের ফ্লাজেলা বেরিয়েছে সেটা এপি ভালভের জায়গা, এবং গার্ডেল লিজন থেকে আরেকটি ফ্লাজেলা বেরিয়েছে, দুটোই কিন্তু মুভমেন্ট করাতে সাহায্য করে। এটা মেনলি এই সাইডের মুভমেন্ট করতে সাহায্য করে, এবং এই ফ্লাজেলাটা অ্যাকচুয়ালি দিক পরিবর্তন করতে সাহায্য করে, যে কোন দিকে এই অর্গানিজমটা যাবে। তো এটা তার মানে এখানে খেয়াল রাখতে হবে যে এপি ভালভ, এই কথাটা মনে রাখতে হবে, এপি ভালভ আর হাইপো ভালভ। তার কারণ এর পরের যে অর্গানিজমের গ্রুপটা আনবো তাকে আমরা এপিথিকা আর হাইপোথিকা বলবো। তো সেই জায়গাতে মাথায় রাখার মতো বিষয়, এপি ভালভ আর হাইপো ভালভ এখানে নিয়ে আলোচনা হচ্ছে, এবং এদের ক্ষেত্রে ফ্লাজেলা রয়েছে। এবং নেক্সট যে গ্রুপটার কথা বলছি, এটা নাম উঠলেই মনে হয় বেটার হতো। নেক্সট যে গ্রুপটার কথা বলছি সেখানে কিন্তু কোনো রকমের কোনো অ্যাপেন্ডেজ নেই, কোনো রকমের কোনো অ্যাপেন্ডেজ কিন্তু এখানে নেই। কীরকম রয়েছে এদের ক্ষেত্রে? উল্লেখযোগ্য ব্যাপার যেটা, সেটা হলো এদের যে বডি, সেই বডিতে এরকমের দুটো পার্টই রয়েছে, এরকমের দুটো পার্ট রয়েছে, খুব একটা ইউনিক টাইপের দেখতে। হ্যাঁ, এই যে উপরের অংশটা যেটা বড় সেটাকে বলা হয় এপিথিকা, হ্যাঁ এপিথিকা, আর নিচের অংশটাকে বলা হয় হাইপোথিকা, হাইপোথিকা। হ্যাঁ, এটা আমরা পরবর্তীকালে অ্যালগির যে গ্রুপ আছে, অ্যালগির যে গ্রুপ রয়েছে, সেই অ্যালগির গ্রুপে ব্যাসিলারিওফাইসি বলে একটি গ্রুপ পাবো, একটি ব্যাসিলারিওফাইসি, সেই গ্রুপের মেম্বাররা অ্যাকচুয়ালি এখানে রয়েছে। এই যে খিচুড়ি মার্কা গ্রুপ বলছিলাম, দেখো উদ্ভিদ প্রাণী সব একাকার করে দিয়েছে, তাহলে অ্যালগি মতো একটি প্ল্যান্ট গ্রুপটাকে এখানে নিয়ে চলে আসা হয়েছে। তো এদের মেন বৈশিষ্ট্য যেটা, সেটা প্রথমত দুটো পার্ট রয়েছে, একটাই সেল কিন্তু জাস্ট দুটো এমনভাবে খাঁজটা করা আছে যাতে একে অপরের সঙ্গে লেগে থাকে। ওকে, দিয়ে ভেতরে কিন্তু একটাই সিঙ্গেল নিউক্লিয়াস রয়েছে, এবং কোনো রকমের কোনো অ্যাপেন্ডেজেস নাই, কোনো উপাঙ্গ, মানে এই যে সিলিয়া, ফ্লাজেলা বা এই যে ক্ষণপদের যে ব্যাপারটা, মানে এই যে অ্যামিবার ক্ষেত্রে ক্ষণপদ বা সিউডোপোডিয়া, এই সমস্ত কিছুই নেই। তো জলের মধ্যে ভাসে। এবং আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হলো যে এদের যে বডি, এদের যে সেল ওয়াল, হ্যাঁ এটা তো প্ল্যান যেহেতু বলছি, এদের যে সেল ওয়াল
সেই সেলের মধ্যে কিন্তু সিলিকা রয়েছে। সিলিকা রয়েছে এদের সেল ওয়ালের মধ্যে, খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তার কারণ এটা নিয়ে আমরা একটু পরবর্তীকালে পড়বো, ডায়াটোমেসিয়াস আর্থ বলে একটি ব্যাপার তৈরি হয় এবং অবশ্যই এরা সামুদ্রিক, খুব উল্লেখযোগ্য জিনিস, আমরা বলছি পরে। তাহলে আমরা মাথায় রাখবো কি, কোনো রকমের কোনো অ্যাপেন্ডিজেস নেই, একটা সিঙ্গেল নিউক্লিয়াস রয়েছে এবং এদের সেল ওয়ালের মধ্যে সিলিকা রয়েছে, এবং যেহেতু এরা অ্যালগির মধ্যে পড়ছে তাহলে অবশ্যই ফটোসিনথেসিস করতে পারে, মানে ফটোসিনথেটিক পিগমেন্ট রয়েছে এবং ফটোসিনথেসিস করার মতো ক্ষমতা কিন্তু এদের ক্ষেত্রে রয়েছে। তো এই যে 5টা জায়গা, কোনো বইয়ে এরপরেও দু একটা পাবে, কিন্তু সেগুলোও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, বা ক্যারেক্টারের দিক দিয়ে তেমন কিছু ইউনিক পাবো না, সেই জন্য সেগুলোকে দরকার পড়ে না। এই 5টা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। দেখো, যে লোকোমোটরি অর্গানগুলোকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই লোকোমোটরি অর্গানগুলোকে আমরা এবার একবার দেখে নেব। তো 3 রকমের লোকোমোটরি অর্গান এদের রয়েছে। প্রথমে যেটা বলছি সেটা হলো সিউডোপোডিয়া, আমাদের কাছে খুব পরিচিত নাম, ক্ষণপদ যাকে বলা হয়, মানে কিছুক্ষণের জন্য বা অস্থায়ী পা। অ্যাকচুয়ালি মানেটা এরকম। তো অ্যামিবার ক্ষেত্রে প্রথমেই যে ছবিটা পাচ্ছি আমরা, অ্যামিবার ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি ক্ষণপদ। এখন বিষয়বস্তু হলো যে একটা অ্যামিবার যদি এই দিকে যাওয়ার ইচ্ছা হয় তাহলে কিভাবে যায় অ্যামিবা, এই ক্ষণপদের মাধ্যমে। দেখো, প্রথমে আমরা জানি যে এই গোটা জায়গাটায় ধরো সাইটোপ্লাজম রয়েছে এবং সাইটোপ্লাজমের ভেতরে যে সমস্ত কোষীয় অঙ্গাণু থাকার কথা সেগুলো রয়েছে। এখন সেলটার যদি এইদিকে, সেল বলবো না, অর্গানিজমটার যদি এইদিকে যাওয়ার ইচ্ছা হয় তো প্রথমে কী করে, অ্যামিবার মধ্যে একটি উল্লেখযোগ্যভাবে রয়েছে সেটা হলো কন্ট্রাকটাইল ভ্যাকুয়েল, সংকোচী গহ্বর। এটা আমরা আগেও পড়েছি। প্রথমে অ্যামিবা কী করে, এই সংকোচী গহ্বরটাকে নিয়ে চলে আসে যেদিকে তারা যেতে চাইছে। তার মানে এই জায়গা থেকে যখনই সংকোচী গহ্বরটাকে মুভ করিয়ে ধরো এই জায়গায় নিয়ে চলে আসছে, তখনই কি হচ্ছে, এই জায়গায় যে ফাঁকা জায়গাটা সেগুলো পূরণ করার জন্য তাদের সাইটোপ্লাজমের পর যে প্লাজমা মেমব্রেনের যে অংশ, সেই প্লাজমা মেমব্রেনটা কিন্তু এই ডটেড লাইন ধরে এগিয়ে চলে এলো। ওকে, এরপর এই যে তোমার যে কন্ট্রাকটাইল ভ্যাকুয়েল, সংকুচিত গহ্বর যেহেতু সংকুচিত হতে পারে, তো ধরো এইরকম সংকুচিত হয়ে এইটুকু জায়গা হয়ে গেল। তার মানে এর পরের যে এই দিক থেকে যে যত সাইটোপ্লাজম ছিল সেগুলো কিন্তু আরও কিছুটা এই সাইড থেকে মুভ করলো, এই সাইড থেকে মুভ করলো। তার মানে আগে যে পজিশনটা ছিল সেই পজিশনটা আমরা একটা অন্য কালার করে দিচ্ছি, সেই পজিশনটা কিন্তু কিছুটা হলেও এদিকে এগিয়ে চলে এলো। এই যে সাইটোপ্লাজম যেটা ঠেলা দিচ্ছে, সেই সাইটোপ্লাজমের যে প্রেশার, সেই প্রেশার অনুযায়ী কিন্তু এটা একটা নতুন লাইন এখান থেকে আমরা করে দিলাম এই পর্যন্ত। তাহলে এই জায়গায় অনেকটা মুভমেন্ট কিন্তু হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারছো যে কোনো একটা দিকে মুভ করতে চাইলে কিভাবে তারা মুভ করে। তার মানে এইভাবে সাইটোপ্লাজমটাকে সরিয়ে নিয়ে এসে এবং কন্ট্রাকটাইল ভ্যাকুয়েলটার হেল্প নিয়ে অ্যামিবা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে। আমরা এটা সিউডোপোডিয়ার যে ফাংশন, সেই ফাংশনটা বলার চেষ্টা করছিলাম। এবার দেখো, এই যে সিউডোপোডিয়ার যে অংশ, এই যে একটা সিউডোপোডিয়া, সেটা কেমন কেমন হতে পারে তার উপর বেস করে 4টে ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমে লোবোপোডিয়া, মানে এই অংশটা যখন ভোতা মতো হচ্ছে, মানে কীরকম, যেটা আঁকা আছে এখানে, সাপোজ যেটা আঁকা আছে, আমরা আগেও বলেছি যেটা তো আমরা জাস্ট একটা অর্গানিজমকে ধরে বা একজনকে ধরে আমরা জাস্ট এখানে বর্ণনা করছি, মেম্বার তো অনেক আছে এই গ্রুপে। তাহলে যখন এই জায়গাটা, এই পায়ের মতো অংশটা অ্যামিবার ক্ষেত্রে যেমন রয়েছে, এরকম ভোঁতা মতো অংশ রয়েছে পাটা, মানে সিউডোপোডিয়াটা ভোঁতা মতো, তখন তাকে লোবোপোডিয়া বলছি, যেমন এখানে প্রথমে দেওয়া রয়েছে। এরপর যদি এরকম হতো, সাপোজ এই অংশটার কথা বলছি আমরা, মাত্র এই অংশটার কথা বলছি, এই অংশটা যদি এই রকমের হতো, মানে সরু সুতোর মতো অংশ যদি হতো, তখন তাকে ফিলোপোডিয়া বলা হয়। ওকে, আবার যদি এমন হতো যে এরকমের একটা রড লাইক স্ট্রাকচার, মানে একটু তুলনামূলকভাবে বড় এবং শক্ত যদি হতো, তাহলে এই অংশটাই বলছি, তখন তাকে এক্সোপোডিয়া বলা হতো। এবং যদি এমন হয়, কাউরির ক্ষেত্রে এমন হয় যে এই অংশটা, মানে এই যে সিউডোপোডিয়ার অংশটা এরকমের রেটিকিউলেট টাইপের বা জালের মতো, তখন তাকে রেটিকিউলোপোডিয়া বলা হয়। ওকে, তাহলে এই যে এটা অ্যামিবার ক্ষেত্রে যেমন আমরা লোবোপোডিয়া দেখছি, তেমনই এই গ্রুপের বিভিন্ন অর্গানিজমদের ক্ষেত্রে ফিলোপোডিয়া, এক্সোপোডিয়া এবং রেটিকিউলোপোডিয়া পাওয়া যায়। তাহলে এটা একটা গমনাঙ্গ যেটা এই গ্রুপের মেম্বারদের দেখা যাচ্ছে, সিউডোপোডিয়া।
তেমনই আরেকটা দেখলাম আমরা গমনাঙ্গ হিসাবে বা লোকোমোটরি অর্গান হিসাবে ফ্লাজেলা রয়েছে। এক বা একাধিক ফ্লাজেলা রয়েছে। বিভিন্ন জায়গায় ফ্লাজেলা নিয়ে খুব একটা আলোচনা এখানে করব না, তার কারণ সিলিয়া এবং ফ্লাজেলা এই দুটো সম্পর্কে, এদের যে সেকশনাল ভিউ এবং সিলিয়া ফ্লাজেলা সম্পর্কে এভরিথিং আমাদের আমাদের যে ইউনিট 3-তে যে সেল বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার আন্ডারে এই ভিডিও কিন্তু রয়েছে। তোমরা ইচ্ছা করলে সেখানে গিয়ে টোটাল দেখে নিতে পারো। সিলিয়া বা ফ্লাজেলার গঠন থেকে এটসেট্রা যা আছে এভরিথিং সেখানে আছে, সেই কথাগুলোই এখানে সিলিয়া বা ফ্লাজেলার গঠনে আসবে। তাহলে এখানে কি বলবো? কিছুই বলবো না। এখানে শুধু ফ্লাজেলা তৈরি হয় অবশ্যই টিবিউলিন প্রোটিন, যেটা বলছিলাম সেটাই ওখানে দেওয়া আছে, টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। এবং ফ্লাজেলার মুভমেন্টটা আমরা জানি সেটা হলো ওই সমুদ্রের তরঙ্গের সমুদ্রের যে ঢেউ সেরকম আর কি, কোনো নির্দিষ্ট কোনো মুভমেন্ট হয় না। হ্যাঁ, এরকম ইলেকট্রিকের শক খেলে যেমন হয় সেরকম, বা সমুদ্রের তরঙ্গ যেরকমের সেরকম টাইপের ফ্লাজেলার মুভমেন্ট হয়। যদি সিলিয়ার ক্ষেত্রে দেখি তাহলে সিলিয়া তুলনামূলকভাবে অনেক ছোট হয়, সংখ্যায় অনেক বেশি হয়। যারা সিলিয়া ফ্লাজেলার মধ্যে পার্থক্য ওখানে আছে সেই একই রকম। হ্যাঁ, তুলনামূলকভাবে ছোট হয়, সংখ্যায় অনেক বেশি হয়, সারা অর্গানিজমের সারা বডি জুড়ে থাকে। এবং সিলিয়াও কিন্তু সেক্ষেত্রে টিবিউলিন প্রোটিনেরই ব্যাপার রয়েছে, সেখানে দেখে নেবে। এবং সিলিয়ার যে মুভমেন্ট সেটা বলার আছে যে সিম্পল হারমোনি মোশন, সরল দোলগতি যেমন হয় একটা নির্দিষ্টভাবে কিন্তু দুলে চলে। ওকে, এটা কিন্তু সিলিয়ার মুভমেন্ট। আর ফ্লাজেলার মুভমেন্ট যদি বলি তাহলে এরকমভাবে ফ্লাজেলার মুভমেন্টটা হয়। এই হলো লোকোমোটরি অর্গানের উপর বেস করে 3 ভাগে ভাগ। এর কারণ কি, আরেকটা অর্গানিজমের গ্রুপ আমরা বললাম যেখানে কোনো লোকোমোটরি অর্গানই নেই, সুতরাং তাদেরকে নিয়ে বর্ণনা করার কিছু নেই, যেহেতু আমাদের লোকোমোটরি অর্গান পড়ার বিষয়বস্তু। এরপরে যদি আমরা একটু সেলুলার স্ট্রাকচারটা দেখে নিই, হ্যাঁ, খুব একটা বড় কিছু ব্যাপার না, কারণ ইউক্যারিওটিক সেলের যা যা থাকার কথা তাই থাকে, সুতরাং খুব একটা বেশি কিছু বলার নেই। তবু একবার জাস্ট বলে দিই যে সেলুলার স্ট্রাকচার সেলের স্ট্রাকচার কেমন হবে। সেলুলার স্ট্রাকচার যদি বলি সেক্ষেত্রে দেখো, যেহেতু সিঙ্গেল সেলের কথা বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং প্রথমেই আমরা বলবো যে ইউক্যারিওটিক যেহেতু বলার দরকার নেই যে এক্ষেত্রে একটা ট্রু নিউক্লিয়াস রয়েছে। তার মানে নিউক্লিয়াসের ক্ষেত্রে যে 4টে পার্ট, হ্যাঁ, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম এবং এই যে 4টে পার্ট, সেই 4টে পার্ট কিন্তু এখানে রয়েছে, একদম ট্রু নিউক্লিয়াস হিসাবে রয়েছে। এবং এদের ক্ষেত্রে যদি বলি যে সেলের বাইরের দিকে, হ্যাঁ, অ্যানিম্যাল এবং প্ল্যান্ট, যেহেতু খিচুড়ি মার্কা গ্রুপ, যদি অ্যানিম্যাল হয় তাহলে সেলের বাইরের দিকে কোনো রকম কোনো সেল ওয়াল থাকছে না, হ্যাঁ, নো সেল ওয়াল যদি হয় এরকম। আর যদি সেটা এই যে এপিথিকা যাদের ক্ষেত্রে বলছিলাম এরকমের গ্রুপ হয়, প্ল্যান্ট গ্রুপে চলে যায়, তাহলে অবশ্যই সেল ওয়াল রয়েছে, এবং সেই সেল ওয়ালে উল্লেখযোগ্যভাবে যেমন থাকে সেরকম প্ল্যান্টের মতোই সেলুলোজ রয়েছে। এবং যাদের ক্ষেত্রে সেল ওয়াল নেই, হ্যাঁ, এবং এই গ্রুপের ম্যাক্সিমামের ক্ষেত্রে কী হয় যে পেলিকাল বা ধাত্র যাকে বলে, সেই পেলিকালের আবরণ রয়েছে, যেটা আমরা কিন্তু অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে পাই, যে সেল ওয়াল না থাকার জন্য সেল মেমব্রেনের বাইরের দিকে পেলিকাল বা ধাত্রের আবরণ রয়েছে। এরপর সেল অর্গানেলস যদি বলি, তো সমস্ত রকমের সেল অর্গানেলস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম রেটিকুলাম, গলগি বডি থেকে আরম্ভ করে যারা প্ল্যান্ট গ্রুপ থেকে আসছে তাদের মধ্যে প্লাস্টিড, এই সমস্ত রকমের জিনিস কিন্তু রয়েছে একটা ট্রু ইউক্যারিওটিক সেলে যেমন থাকে। এবং একটা ট্রু ইউক্যারিওটিক সেলে যেমন রাইবোজোম থাকে, এক্ষেত্রেও কিন্তু সেরকমই রাইবোজোমটা রয়েছে 80S টাইপের, যেটা 60S এবং 40S ভাগ করা যায়। এটাও একদম ট্রু, সেলের যে স্ট্রাকচার বা সেলের যে গঠন সেটা একটি ট্রু নিউক্লিয়াস, একটি আদর্শ ইউক্যারিওটিক সেলের যেমন গঠন হয় সেরকম গঠনই কিন্তু নিয়ে এখানে রয়েছে। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মোড অফ নিউট্রিশন। আমরা আগে যখন মনেরা পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে মোড অফ নিউট্রিশনের দিক দিয়ে দেখতে গেলে সবচেয়ে বেশি ধরনের নিউট্রিশন কমপ্লিট করে সেটা অবশ্যই মনেরা, এবং তারপরে যদি কোনো গ্রুপ থাকে তাহলে বলেছিলাম প্রোটিস্টা। তো আজকে আমাদের প্রোটিস্টা পড়ার বিষয় যেহেতু, সেজন্য আমরা তাদের মোড অফ নিউট্রিশনগুলো অবশ্যই একবার দেখে নেবো খুব ভালো করে। প্রথমেই রয়েছে আমরা একটু বোর্ড ওয়ার্ক করে রেখেছি, তার কারণ দেখো এগুলো সবটা একটু না করে রাখলে প্রচুর লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও। তো হলোফাইটিক হলো অ্যাকচুয়ালি অটোট্রফিক। ওকে, অটোট্রফিক যে মেম্বারগুলো আমাদের পড়ছিলাম, যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের কথা বলা হচ্ছে।
তাহলে অটোট্রফিক মেম্বার যখন হবে তখন অবশ্যই তাদের ফটোসিনথেটিক পিগমেন্ট থাকছে। তার মানে ইউগ্লিনা, ক্রাইসেমিবার মতো যে সমস্ত মেম্বাররা রয়েছে, যাদের ক্ষেত্রে ক্লোরোফিল রয়েছে, যাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল রয়েছে, তারা এই গ্রুপের মধ্যে পড়ছে। তার মানে হলোফাইটিক মোড অফ নিউট্রিশন এরা কেউ কিছু কিছু মেম্বার কিন্তু কমপ্লিট করতে পারে, এবং তাদের যেহেতু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, অন্যের ওপর ডিপেন্ড করতে হয় না, যেমন বাকিদের ক্ষেত্রে হয়। হলোজোইক এই মানেটা কি? দেখো মানেগুলো এখন থেকে ভালো করে বুঝে রাখতে হবে। হ্যাঁ, যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাদের তো কোনো অসুবিধাই নেই, যারা বেঙ্গলি ভার্সনে রয়েছে তাদেরও কিন্তু ইংলিশ টার্মগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে। মানে অ্যাকচুয়ালি মেডিকেল এক্সাম বা এগ্রিকালচারাল এক্সামগুলো দিতে গেলে এগুলোই লাগবে। সুতরাং লজ্জা করে লাভ নাই, বাংলা করতে পারো, বাংলার পাশাপাশি অবশ্যই ইংরাজিগুলো করতে হবে। হলোজোইক মানে হলো অ্যাকচুয়ালি যারা কোনো খাবারকে গিলে খায়, যারা কোনো খাবারকে গিলে খায়। ধরো সাপোজ অ্যামিবা যখন খাবার খায়, কী করে খায়? তো ফ্যাগোসাইটোটিক মুভমেন্ট করিয়ে। তাহলে বাইরে যখন কোনো খাবার এসছে, এরা এই ক্ষণপথটাকে কী করে? এইভাবে মুভ করায়, তাই না? এই ক্ষণপথটাকে এরা এইভাবে মুভ করে, দিয়ে আস্তে আস্তে এটাকে পুরোপুরি এনগাল্প করে নিয়ে ভেতরে নিয়ে চলে যায়, একটা ভেসিকেলের মতো করে নিয়ে গিয়ে ভেতরে নিয়ে চলে যায়। এবং এদের যে মোড অফ ডাইজেশন, যদি ডাইজেশনের টাইপটা বলি, তাহলে অবশ্যই এদের ডাইজেশন হয় ইন্ট্রাসেলুলার, তাই না? ইন্ট্রাসেলুলার ডাইজেশন হয়, সেলুলার ডাইজেশন হয়। তার কারণ সেলের মধ্যে ডাইজেশন, ইন্ট্রাসেলুলার মানে সেলের মধ্যে ডাইজেশন। অ্যাকচুয়ালি এরা এককোষী, তো সেলের মধ্যেই তো ডাইজেশন হতে হবে, তাই না? আমরা যারা বহুকোষী, হ্যাঁ, তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা সেলুলার ডাইজেশন হয়, কারণ আমাদের পরিপাক নালী রয়েছে, সেই নালীটা সেল দিয়ে ঘেরা রয়েছে, সেই নালীর মধ্যে ডাইজেশন হয়। তো কখনোই সেলের মধ্যে ডাইজেশন হয় না, ডাইজেশন হওয়ার পর সেলগুলো তুলে নেয়। যাই হোক, ইন্ট্রাসেলুলার মোড অফ নিউট্রিশন যদি হয় এখানে, তাহলে হলোজোইক যারা, তারা অ্যাকচুয়ালি ফ্যাগোসাইটোটিক যে পদ্ধতি রয়েছে, সেই ফ্যাগোসাইটোটিক পদ্ধতিতে তারা যে কোনো ক্ষুদ্র, মানে এককোষী যেহেতু, এর থেকে ছোট কোনো খাবারকে গিলে খেতে হবে। তো বুঝতেই পারছো, মাইক্রো মানে অ্যাকচুয়ালি তো এদেরকে খেতে হবে, কারণ এরা নিজেরাই এককোষী। এরা যখন খেতে যাবে নিশ্চয়ই বড় কোনো খাবারকে খেতে পারবে না, হ্যাঁ, এদের থেকে ছোট কোনো অর্গানিজমকে এরা ধরে খাবে, তো সেইভাবে ফ্যাগোসাইটোটিক মুভমেন্ট করিয়ে খায়। স্যাপ্রোফাইটিক মানে হলো মৃতজীবী, অ্যাকচুয়ালি যারা পচা গলা জিনিসপত্রের ওপর জন্মায় এবং তাদেরকে মানে ডিগ্রেড করে, তাদেরকে বিয়োজিত করে, সেই স্যাপ্রোফাইটিক গ্রুপ কিন্তু এখানে রয়েছে। তার মানে এরা মানে স্লাইম মোল্ড বলে একটা জায়গা পাবো আমরা, পরে ক্লাসিফিকেশনটা দেখবো, তো সেই ক্লাসিফিকেশনের সময় স্লাইম মোল্ড পড়বো, সেই স্লাইম মোল্ডে সবাই কিন্তু এই স্যাপ্রোফাইটিক রয়েছে। তাহলে ইম্পর্টেন্সের মধ্যে এখানে রয়েছে যে এরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশের বিভিন্ন উপাদানগুলোকে মানে আগের অবস্থায় ফিরিয়ে যেতে সাহায্য করে। তো খুব গুরুত্বপূর্ণ হিসাবে সেই জায়গাতে আমরা এখানে স্যাপ্রোফাইটিক দেখছি। প্যারাসাইটিক পরজীবী, আমরা জানি পরজীবী এই গ্রুপের প্রচুর মেম্বার রয়েছে, যেমন প্লাজমোডিয়াম রয়েছে, এন্টামিবা রয়েছে, হ্যাঁ, এই ধরনের প্রচুর রয়েছে। তো তারা কিন্তু মানুষের শরীর থেকে আরম্ভ করে বিভিন্ন প্রাণীর দেহে খুব গুরুত্বপূর্ণ রোগ তৈরি করে, মানে পপুলার সব রোগ আছে, হ্যাঁ। যেমন প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে ম্যালেরিয়া রোগের জীবাণু হিসাবে রয়েছে, এন্টামিবা হিস্টোলিটিকা আমরা ধরি আমাশয় রোগের জীবাণু হিসাবে রয়েছে। এরকমের প্রচুর অর্গানিজম রয়েছে যারা কিন্তু এই প্রোটিস্টার মধ্যে পড়বো তাদেরকে আমরা, হ্যাঁ, এবং তারা অবশ্যই সবাই প্যারাসাইটিক, পরজীবী, অন্যের শরীরে বাস করে। প্যারাসাইটিকের অর্থ আমরা নিশ্চয়ই বুঝি, অন্যের শরীরে বাস করে মানে একটা হোস্টের উপর বা ভিতরে অবস্থান করে এবং তাদের থেকে ফুড নিউট্রিয়েন্টস নেয় এবং অবশ্যই তাদের ক্ষতি করে। নিজেদের লাভ হয়, অন্যের ক্ষতি করে, মানে যে থালায় খায় সেই থালায় সেটা করে আর কি, সেরকম ব্যাপার। তো প্যারাসাইটিক গ্রুপের মধ্যে এখানে রয়েছে, খুব ইম্পর্টেন্ট জায়গা, আমরা পড়বো পরে। সিম্বায়োটিক, হ্যাঁ, সিম্বায়োটিক মানে হলো মিথজীবী, মানে অ্যাকচুয়ালি কোলাবোরেশন, টাই আপ, হ্যাঁ, টাই আপ, দে তুই আমাকে কিছু দিবি আমি তোকে কিছু দেবো, এইভাবে দুজনে উপকার করব। আমার এই জিনিসটা নাই বা আমি এটা করতে পারি না, তুই ওটা করতে পারিস না, ঠিক আছে, আমি যেটা পারি সেটা তোকে দেবো, তুই যেটা পারিস সেটা আমাকে দিবি, দুজন মিলেমিশে থাকবো, দুজনের উপকার হবে, এই যে ব্যাপার, সেটা সিম্বায়োটিকের মধ্যে পড়ে, আমরা জানি অনেকে এইগুলো। তো সেই মানে মিথজীবী অ্যাকচুয়ালি, হ্যাঁ, মিথজীবীর যে সেটা কিন্তু এখানে রয়েছে। এবং মিক্সোট্রফিক এটা অন্য কিছু না, এটা হলো যে একাধিক মোড অফ নিউট্রিশন, এই উপরের যে 5টা মোড অফ নিউট্রিশন আমরা বলছি এর মধ্যে একাধিক যারা ফলো করে তাদেরকে মিক্সোট্রফিক বলা হয়। এরকম কারা রয়েছে, যেমন ধরো ইউগ্লিনা রয়েছে, হ্যাঁ, ইউগ্লিনা যেমন ফটোসিনথেসিস করতে পারে, মানে অটোট্রফিক যেমন রয়েছে, তার পাশাপাশি তারা কিন্তু স্যাপ্রোফাইটিক নেচার, মানে মৃত পচা গলার ওপরও কিন্তু থাকতে অভ্যস্ত। তার মানে এই ধরনের দুটো মোড অফ নিউট্রিশন দেখায়, সেই জন্য তাদেরকে মিক্সোট্রফিক বলা হয়। ওকে, আশা করি বুঝতে পারছো কি বলছি। আর
এটা বাদ দিয়ে এটা মোড অফ নিউট্রিশন হয়ে গেল। এরপর যদি এদের ক্ষেত্রে রেসপিরেশনের আমরা যদি জায়গাটা দেখি, যেহেতু ইউক্যারিওটিক সেল, এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরা অ্যারোবিক রেসপিরেশনের ওপর দিয়ে যায়, মানে সবাদ শ্বসনের মধ্য দিয়ে চলে। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়, আমাদের পরীক্ষার মতো করে বিষয়বস্তুর এমন কিছু নয়। তো এই ছিল আজকের বিষয়বস্তু। এটা প্রোটিস্টার পার্ট 1, এরপর পার্ট 2 নিয়ে আমরা আসবো। তো তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো, ডাউট থাকলে কমেন্ট করো। তো নেক্সট ভিডিওতে প্রোটিস্টার পরবর্তী পার্ট নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।